এমআরসিপি পার্ট 1 এক্সামে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা স্পেসিফিকভাবে বলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা থেকে আমাদের আসলে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেন আসে আমাদের ক্লিনিক্যাল সায়েন্সের অংশ হিসেবে, যেখানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা সেইটার যে ফাংশনগুলো আছে বা যেটার ইফেক্ট যেটা আছে সেই ইফেক্ট জানতে চেয়ে প্রশ্ন করা হয়। তাহলে একটা হলো ইফেক্টস অফ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এখান থেকে কোশ্চেন আসে। আরেকটা আলোচনা আসে আমাদের, আমরা বেশ কিছু কন্ডিশনে এমন কিছু ড্রাগ আসলে ইউজ করি যেটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এগেনস্টে ফাংশন করে, বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যে রিসেপ্টরের সাথে বাইন্ড করছিল সেটার সাথে বাইন্ড করে। মোটা দাগে যে অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আমাদের কিছু মেডিকেশন আসলে রয়েছে, তাহলে এইটার ওরিয়েন্টেড যে মেডিকেশনগুলো আছে, যে ড্রাগগুলো আছে, সেইটা রিলেটেড আমাদের আসলে কোশ্চেন আসতে পারে। তাহলে এই ড্রাগ রিলেটেড কোশ্চেন দেখা যাচ্ছে সেটা ফার্মাকোলজির আন্ডারে পড়তে পারে। আবার সাধারণত দেখা যাচ্ছে যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এটার এগেনস্টে আমরা যে ড্রাগগুলো আসলে ইউজ করি, মোটা দাগে এই ড্রাগগুলো আসলে দেখা যাচ্ছে রিউমাটোলজিক্যাল কন্ডিশনে ইউজ করা হয়। আরও স্পেসিফিকভাবে বললে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা আসলে ইউজ করি। কিছু জায়গায় অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কথা আসতে পারে, খুব সিভিয়ার কিছু জায়গায় ইউজ করা যাইতে পারে, কিছু জায়গায় আইবিডিতেও ইউজ করার কথা আসে। বাট মোটা দাগে আসলে এইগুলো আমরা সবগুলাই মাথায় রাখতে হবে। তাহলে যখন আমাদের প্রশ্ন আসে, ফার্মাকোলজি থেকে হিসাব করে প্রশ্ন দিতে পারে, রিউমাটোলজিক্যাল জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, ক্লিনিক্যাল সায়েন্স থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং ওভারঅল আমাদের আসলে ক্লিনিক্যাল লাইফের জন্য আসলে এটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাহলে প্রথমে আমাদের আগে এটা জানতে হবে যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এই জিনিসটা আসলে কি। সো বেসিক্যালি এটা একটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। তাহলে এটা কী জিনিস? এটা হলো একটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। প্রো ইনফ্লামেটরি এই সাইটোকাইনটা কোত্থেকে আসলে রিলিজড হয়? আমাদের যেই ম্যাক্রোফেজ আছে, এটা মোস্টলি আমাদের ম্যাক্রোফেজ থেকে আসলে আমরা এটাকে রিলিজড হইতে দেখি। প্রশ্ন হলো, ম্যাক্রোফেজ থেকে যখন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা রিলিজড হলো, সেটার ইম্প্যাক্ট কী? হোয়াট আর দ্য ইফেক্টস, হোয়াট আর দ্য অ্যাক্ট, এটার রেজাল্ট আসলে কী হবে? সো আমরা দেখি এটা রিলিজড হওয়ার পরে মোটা দাগে 4-5টা কাজ করে। একটা হচ্ছে এটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, তাহলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, সেই সাথে সাথে নিউট্রোফিলকেও সে অ্যাক্টিভেট করে থাকে। তাহলে ম্যাক্রোফেজ অ্যান্ড নিউট্রোফিল এটাকে সে প্রথমে অ্যাক্টিভেট করতেছে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের টি সেল অ্যাক্টিভেশনেও আসলে কাজ করে। টি সেল অ্যাক্টিভেশনের জন্য কো স্টিমুল্যান্ট হিসেবে সে কাজ করে। তাহলে দিস অ্যাক্টস অ্যাজ এ কো স্টিমুল্যান্ট ফর অ্যাক্টিভেশন অফ টি সেল। তাহলে টি সেল অ্যাক্টিভেশন সেইখানেও সে আসলে কো স্টিমুল্যান্ট হিসেবে ফাংশন করে। তাহলে আমাদের ইমিউন সিস্টেমে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, টি সেল অ্যাক্টিভেশন সবখানেই আমরা আসলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফাকে আসলে দেখতে পাই। এর পাশাপাশি এটার কিছু অ্যান্টি টিউমার ইফেক্ট আছে, এটার কিছু অ্যান্টি টিউমার ইফেক্ট আছে, যেমন ফসফোলাইপেসকে সে অ্যাক্টিভেট করে ফেলে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে মোটা দাগে আমাদের ইমিউন মিডিয়েটেড ফাংশন। যদি কম্পেয়ার করতে হয় টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার সাথে, তাহলে আসলে ইন্টারলিউকিন 1-এর সাথে কম্পেয়ার করা যায়। ইন্টারলিউকিন 1 আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা অলমোস্ট সিমিলার প্রপার্টিজ আসলে আমাদেরকে শো করে। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ কোনো ব্যাকটেরিয়া থেকে যদি সেপ্টিসেমিয়া হয়, তাহলে যদি এরকম হয় কোনো একটা পেশেন্টের সেপ্টিসেমিয়া হয়েছে ফ্রম গ্রাম নেগেটিভ অর্গানিজম, সেইখানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা মিডিয়েটেড আমরা কিছু প্রেজেন্টেশন দেখি। যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা সেখানে হিউজলি আসলে আমরা লিবারেটেড হইতে দেখি। কেন? যখন গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে কোনো সেপ্টিসেমিয়া হয়, সেখানে গ্রাম নেগেটিভ অর্গানিজমের যে আমাদের এলপিএস আছে, আউটার সেল মেমব্রেনের যে এলপিএস বা লিপোপলিস্যাকারাইড পোর্শনটা, এইটা যখন আমরা দেখি যে ম্যাক্রোফেজের সাথে বাইন্ড করতেছে, সেই মোমেন্টে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হয় টল লাইক রিসেপ্টর 4, ওটার মাধ্যমে এটা যখন আসলে অ্যাক্টিভেটেড হয়, তখন ওইটার রেসপন্সে পরবর্তীতে ম্যাক্রোফেজ থেকে প্রচুর পরিমাণে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা রিলিজড হয়। এবং সেই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা রিলিজড হলো, সেইটার রেসপন্সে তখন আমরা দেখি পেশেন্টের সিস্টেমিক ভ্যাসোডাইলেশন হয়ে যায়,
ওইদিকে পেশেন্টের হার্ট রেট কমে যায়। সো মোটা থেকে সেপটিক শকে আমরা যা যা ফিচার পাই, ভ্যাসোডাইলেটেশন হয়, হার্ট রেট কমে যায়, এই প্রেজেন্টেশনগুলো তখন পেশেন্টের হয়। তাহলে সেপটিক শকের যে প্রেজেন্টেশনগুলো আমরা নর্মালি পাই বা যে ক্লিনিক্যাল ফিচারগুলো পাই, এগুলো মোটা দাগে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার কারণেই আসলে হচ্ছে। তাহলে এখানে এটার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আসলে আমরা হিসাবে পাই। এর বাইরে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার আরও কিছু ইফেক্ট আছে যেটা আমাদের জানা দরকার। যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এটা আমাদের সেলের P55 এবং P75 এই রিসেপ্টরগুলোর সাথে যখন বাইন্ড করে তখন আমরা দেখি যে অ্যাপোপ্টোসিস হয়। তাহলে অ্যাপোপ্টোসিসকে সে ইনডিউস করতে পারে। তাহলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ক্যান জয়েন বা ক্যান অ্যাটাচ উইথ P55 অ্যান্ড P75 রিসেপ্টর, এবং সেটা আমরা দেখি যে অ্যাপোপ্টোসিসকে ইনডিউস করতে পারে। এর পাশাপাশি আমাদের নিউক্লিয়র ফ্যাক্টর কাপ্পা বি, এটাকেও তারা অ্যাক্টিভেট করতে পারে, এবং আমরা আসলে দেখি যে ইন্টারলিউকিন 1-এর মতো আদার প্রপার্টিসগুলো সে আসলে শো করতে পারে। তাহলে মোটা দাগে আমাদের ক্লিনিক্যাল সায়েন্সের জায়গা থেকে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এই কাজগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। কিছু জায়গায় টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার আরও কিছু প্রমোটেড অ্যাক্ট আমরা দেখতে পাই, যেমন ফাইব্রোব্লাস্টের প্রোলিফারেশন, প্রোটিয়েজ বা কোলাজিনেজ, এগুলার প্রোডাকশন, এগুলাকেও টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা আসলে প্রমোট করতে পারে। সো আলটিমেটলি পেশেন্টে দেখা যাচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যখন অ্যাজ এ হোল কোনো একটা প্রো ইনফ্লামেটরি কন্ডিশন হিসেবে যখন আসলে রিলিজ করতে থাকে, তো সেটা সিস্টেমিক ইফেক্ট হিসেবে পেশেন্টের ফিভার ডেভেলপ করে। তাহলে একদিকে ফিভার হইতে পারে, সেই সময় অ্যাকিউট ফেস প্রোটিন ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে প্রচুর পরিমাণে রিলিজড হইতে থাকে, এবং মেটাবলিজমটা ডিসঅর্ডার্ড হয়ে যায়, এবং দ্যাট উইল লিড টু ক্যাকেক্সিয়া। আমরা যে দেখি না যে ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশনে পেশেন্ট আস্তে আস্তে ওয়েট লস হতে থাকে, বা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ক্যান্সারও পেশেন্টের ওয়েট লস হয়। সো এখানে ওয়েট লস হয়ে যায়, ক্যাকেক্সিয়া হয়। ক্যাকেক্সিয়ার রিজন কী? সো এখানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার একটা বড় ভূমিকা আছে। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা প্রচুর পরিমাণে যখন রিলিজ হতে থাকে, সেটা পেশেন্টের অ্যাপেটাইটকেও কমায় দেয়, এবং ক্যাকেক্সিয়ার পেছনে এটার একদম ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা আসলে দেখি। তাহলে ক্যাকেক্সিয়ার পেছনে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার একটা ভূমিকা আছে। এটা মেটাবলিজমকে সে আসলে ডিসঅর্ডার করে দেয়, মেটাবলিজম অল্টারেশন হয়ে যায়, সেখান থেকে পরবর্তীতে ক্যাকেক্সিয়া হতে পারে। তাহলে মোটা দাগে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার ইম্প্যাক্টগুলো কী কী সেটা আমরা জানলাম। এখন আমরা জানতে চাই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এগেনস্ট আমরা কী ধরনের মেডিকেশন ইউজ করি, এবং সেইখানে আমাদের কী কী কনসার্ন আসলে আছে। তাহলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এইটার এগেনস্টে আমরা কী কী ড্রাগ আসলে দিতে পারি, কোন কোন কন্ডিশনে দিই। আসলে মোটা দাগে দুইটা জায়গাতে এদেরকে আসলে সবচেয়ে বেশি ইউজ করা হয়। একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসে কখন আমরা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এগেনস্টে যে ড্রাগগুলো আছে তখন সেটাকে নিয়ে আসি। যদি এমন হয় কোনো একটা পেশেন্ট দুইটা ডিমার্ড পাচ্ছে, যার মধ্যে একটা মেথোট্রেক্সেট প্লাস অন্য আরেকটা ডিমার্ড সেই অলরেডি ইউজ করতেছে, কিন্তু ইউজ করার পরেও পেশেন্টের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হয় না। আমরা যে DAS-28 স্কোর করি, সেই স্কোর অনুযায়ী পেশেন্টের এখনও ইমপ্রুভমেন্ট হয় নাই। সো এরকম কন্ডিশনে তখন আমরা এই বায়োলজিক্সগুলোকে আসলে নিয়ে আসি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এগেনস্টে। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটরগুলোকে আমরা সেখানে নিয়ে আসি। তাহলে এইটা একটা। আরেকটা হচ্ছে আমাদের ক্রনস ডিজিজে সাধারণত দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের দেখি যে স্টেরয়েডের রেসপন্সিভ না, আনরেসপন্সিভ টু স্টেরয়েড, সেখানে ক্রনস ডিজিজে এটাকে আমরা কনসিডার করি। তাহলে এই দুইটা কন্ডিশনে আসলে আসল। এর বাইরে কিছু জায়গায় অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এখানে পেরিফেরাল জয়েন্ট যদি ইনভলভ থাকে বা খুব সিভিয়ার কেস যদি হয়ে থাকে যেখানে এনএসআইএস ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এনএসআইএস ফিজিওথেরাপি ফেইল করছে, সেখানেও কিছু কিছু সময় এগুলোকে কনসিডার করা হয়। তবে মোটা দাগে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ক্রনস ডিজিজ নিয়ে আসলে কথা বলি, বা একটা কন্ডিশন বললে সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এখন আমাদেরকে এটা জানতে হবে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এটার ইনহিবিটর কারা কারা আছে। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর মোটা দাগে আমরা ইউজ করি কী কী? একটা হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, একটা হচ্ছে আমাদের অ্যাডালিমুম্যাব। যে কোনো ড্রাগের নামে সে যদি ম্যাব থাকে তার মানে হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, এরা সবাই হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, আর একটা হচ্ছে আমাদের গোলিমুম্যাব, তাহলে এগুলো হচ্ছে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি।
এর বাইরে আর কি কি আমাদের ড্রাগ আছে? এটানেরসেপ্ট, একটা হলো আমাদের এটানেরসেপ্ট, এবং আরেকটা ড্রাগ হচ্ছে আমাদের এখানে না এটানেরসেপ্ট, 4টা ড্রাগই ঠিকই আছে। তাহলে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, গলিমুম্যাব আর একটা হচ্ছে এটানেরসেপ্ট, এই 4টা ড্রাগ মোটা দাগে এগুলোকেই আমরা আসলে ইউজ করে থাকি। তাহলে কোনটা কারা এবং কোন রুটে আমরা ইউজ করি? তাহলে প্রথমে আসি ইনফ্লিক্সিম্যাব। ইনফ্লিক্সিম্যাব যেটা বললাম যে মনোক্লোনাল অ্যান্টিবডি, এবং এটা আমরা আইভি রুটে পেশেন্টকে অ্যাডমিনিস্টার করে থাকি। যেটা অ্যাডালিমুম্যাব, এটাও একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, নামের শেষে ম্যাব আছে, এবং এইটাকে আমরা সাবকিউটিনিয়াস রুটে পেশেন্টকে অ্যাডমিনিস্টার করে থাকি। তারপর আছে আমাদের গলিমুম্যাব, এটাও একটা মনোক্লোনাল অ্যান্টিবডি যেটাকে আমরা সাবকিউটিনিয়াস রুটে প্রোভাইড করে থাকি। আর একটা হচ্ছে আমাদের এটানেরসেপ্ট। এটানেরসেপ্ট এইটা আসলে একটু ডিফারেন্ট, এটা মনোক্লোনাল অ্যান্টিবডি না। তাহলে এটা কী জিনিস? এটা এক ধরনের ফিউশন প্রোটিন। এটানেরসেপ্ট এক ধরনের ফিউশন প্রোটিন। প্রশ্ন হচ্ছে এরা কীভাবে কাজ করে, এবং এই মেকানিজমটা কিন্তু এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দুইটা জায়গাতেই আমি কোশ্চেন আসতে দেখছি। সো এটানেরসেপ্ট আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের যেই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এরা যারা আছে এদের একটা ডিকয় রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে ডিকয় রিসেপ্টর বলতে আসলে কী বুঝি? মনে করি এটা হচ্ছে আমাদের একটা সেল, নর্মাল হিউম্যান সেল। এখানে একটা নির্দিষ্ট রিসেপ্টর আছে, যেই রিসেপ্টরে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যুক্ত হওয়ার কথা ছিল, এবং সেই রিসেপ্টরে সে যখন যুক্ত হয় তখনই আমি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার ইফেক্টগুলো পাচ্ছি না। এখন আমি যখন একটা পেশেন্টকে এটানেরসেপ্ট দিচ্ছি, এটা একটা ফিউশন প্রোটিন যেটা এটা ডিকয় রিসেপ্টর হিসেবে কাজ করে। মানে কি, এখন সার্কুলেশনে এই এটানেরসেপ্ট এমনভাবে ঘুরপাক খাবে যে সে নিজেও টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার রিসেপ্টরের মতো কাজ করবে, এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ওকে তার রিসেপ্টর মনে করে তার সাথে যা বাইন্ড করবে। তাহলে কি হলো? টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যা যা ছিল তারা সবাই এখন এই এটানেরসেপ্টের সাথে যা বাইন্ড করবে। তাহলে এটানেরসেপ্টের সাথে যখন সে বাইন্ড করলো, এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা কিন্তু আমাদের সেলের যে রিসেপ্টর ছিল, যেখানে আসলে সে যাওয়ার কথা ছিল সেইখানে যাইতে পারতেছে না। ও যা যা কাজ করার কথা ছিল ওগুলার কিছুই তখন আর হবে না, কারণ সে এই ডিকয় রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে ইউজ হয়ে গেছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে এটা একটা ফিউশন প্রোটিন যেটা আসলে একটা ডিকয় রিসেপ্টর হিসেবে কাজ করে, এবং পার্টিকুলারলি এই কোশ্চেনটা এমআরসিপি পার্ট 1-এ মাল্টিপল টাইমস আসলে আসছে যে কীভাবে এরা কাজ করে। সো যখন আমি ডিকয় রিসেপ্টরের সাথে টিএনএফ আলফাকে অ্যাড করে দিলাম, তখন সেটা তো আর সেল সারফেসের রিসেপ্টরের সাথে আর বাইন্ডই করতে পারবে না। সো ডাউন স্ট্রিম যে প্রো ইনফ্লামেটরি সিগন্যাল ছিল সেগুলো কিছুই আসবে না। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে এটা হচ্ছে আমাদের এটানেরসেপ্ট, এবং এই এটানেরসেপ্ট আমরা কীভাবে দিই? সাবকিউটিনিয়াস ইনজেকশন হিসেবে এটাকে আমরা আসলে দিয়ে থাকি। সো এইটা হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট। তাহলে এই এজেন্টগুলোকে আমরা ইউজ করি। এখন কোন একটা পার্সনকে যদি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা আমরা আসলে প্রোভাইড করি, সেখানে আমাদের কিছু সাইড ইফেক্টস নিয়ে আমাদেরকে কনসিডার করতে হয়। কনসিডার কি? সেটা হচ্ছে একটা প্রবলেম হলো কোন একটা পেশেন্টের আগে থেকে হয়তো বা ল্যাটেন্ট টিবি ছিল, ল্যাটেন্ট টিউবারকুলোসিস ছিল। যখন আমি তাকে অ্যান্টি টিএনএফ মেডিকেশন দিব বা টিএনএফ ইনহিবিটর দিব, ল্যাটেন্ট টিবিটা রিঅ্যাক্টিভেট করতে পারে, এটা তখন অ্যাক্টিভেশন হয়ে যাইতে পারে। সো এই ব্যাপারটাকে তাহলে প্রিভেন্ট করা দরকার। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যদি দিই, সেইটার পরে কনসিকুয়েন্সে টিবি অ্যাক্টিভেশন হয়ে যেতে পারে। বিশেষ করে এটা ইনফ্লিক্সিম্যাবের ক্ষেত্রে এটা বেশি রিস্ক, ইনফ্লিক্সিম্যাব। সো তখন আমাদের আসলে কী করা উচিত? আমরা পেশেন্টের আসলে ল্যাটেন্ট টিবি আছে কি না সেটা আগে টেস্ট করে নিতে হবে। তাহলে সেটা কীভাবে আমরা টেস্ট করি? ইগ্রা টেস্ট। ইগ্রা টেস্ট কি? ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। তাহলে আমরা এই ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে এটা যদি আমরা চেকটা করে নিই, তাহলে ল্যাটেন্ট টিবি ইনফেকশন যদি থাকে সেটাকে খুব সহজেই ডিটেক্ট করা যাবে। এখন মনে করি কোনো একটা পার্সন, তাকে আমরা অ্যান্টি টিএনএফ মেডিকেশন দিতে চাই, তাহলে আমরা কি করব? আগে তার একটা ইগ্রা টেস্ট করে দেখে নিব তার ল্যাটেন্ট টিবি আছে কি না। যদি না থাকে, স্টার্ট দ্য মেডিকেশন, নো প্রবলেম। আর যদি থাকে তাহলে সেটার ম্যানেজমেন্ট আমাকে করে তারপরে আমাকে পেশেন্টকে ইনফ্লিক্সিম্যাবে আমাকে শিফট করতে হবে। তাহলে এটা একটা। আরেকটা নোন সাইড ইফেক্ট হচ্ছে ডিমাইলিনেশন। এই দুইটা সাইড ইফেক্ট আমাদের এই আমাদের অ্যান্টি টিএনএফ
মেডিকেশনে এটা আমাদেরকে তাহলে আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটা দাগে কনসার্ন। তাহলে একটা হচ্ছে ডিমাইলিনেশন আর একটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট টিবি অ্যাক্টিভেশন। তাহলে মোটা দাগে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাডভার্স ইফেক্ট, যেটা আমাদের কনসার্ন। এবং আর এর বাইরে আমাদের কোথায় 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 আমরা ইউজ করি সেগুলো আমরা বলে ফেলেছি, তাই না? রিউমেটয়েড আর্থ্রাইটিস ইউজ করি, আর যদি স্টেরয়েডের রেসপন্স না আসে সেখানে ক্রনস ডিজিজেও আমরা আসলে এটাকে ইউজ করতে পারি। আর কখন আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস ইউজ করব? যখন দুইটা ডিমার্ড ইউজ করছে ইনক্লুডিং মেথোট্রেক্সেট, ইয়েট পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় নাই, সেইখানে আমরা বায়োলজিক্সে তখন আমরা আসলে পেশেন্টকে শিফট করি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এবং অ্যান্টি টিএনএফ ইনহিবিটর, বা সরি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর অথবা এটার যে ইনহিবিটর আছে সেইটার আলোচনা। এবং এখান থেকে এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে, সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, কখনোই এটা মিস করার কোনো সুযোগ নেই। সো ট্রিপল স্টার টপিক ফর এমআরসিপি পার্ট 1। সবাইকে ধন্যবাদ।